নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দেহজনক ব্যাপার। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। সন্দেহজনক ব্যাপার। মনমথ নামক যুবককে প্রেমিক বলিব কিংবা কুচক্রী হত্যাকারী বলিব তাহা ঠিক বুঝিতে পারিতেছি না। সে পুটু ওরফে তমলালতা দেবীর প্রেমে পড়িয়াছিল তাহাতে সন্দেহ নাই। উপরন্তু পুটুর পিতামহ রামদয়াল বাবু যে মনমতোর হাতে পড়িয়াই প্রাণ হারাইয়াছিলেন তাহা এক প্রকার সত্যসিদ্ধ। মোটিভ অর্থাৎ দূরভিসন্ধি যে তাহার পুরো মাত্রায় ছিল তাহাও এখন প্রমাণ হইয়া গিয়াছে। পুটুর সহিত যে বিবাহ সমস্ত ব্যবস্থা ঠিক করিয়া ফেলিয়াছে। এইরূপ অবস্থায় পাঠক যদি পুলিশে খবর দেন তাহা হইলে অন্তত আমার দিক হইতে কোনো আপত্তি হইবে না। মনমথ যে আদর্শ বাঙালি যুবক নয় তার প্রমাণ যে 20 বছর বয়স হইতেই শেয়ার মার্কেটে বেচা কেনা করিয়া টাকা উপার্জন করিতে আরম্ভ করিয়াছিল এবং 25 বছর হইতে না হইতেই স্বাবলম্বী, ফন্দিবাজ ও মানব চরিত্রে অভিজ্ঞ হইয়া উঠিয়াছিল। আমরা সকলেই বুঝিতে পারিয়াছিলাম যে স্বার্থসিদ্ধির জন্য তাহার অসাধ্য কাজ নাই। সুতরাং মধ্যম নারায়ণ ঘটিত ব্যাপারটা তাহার স্বেচ্ছাকৃত কিনা তাহা লইয়া কোনো প্রশ্ন উঠিতে পারে না। আসামির পক্ষের উকিল হয়তো প্রমাণ করিবার চেষ্টা করিবে যে মনমতো ভ্রমক্রমে এই কার্য করিয়াছিল, কিন্তু আসামি উকিলের কথা কতদূর বিশ্বাসযোগ্য তাহা আমরা সকলেই জানি। যাহা হোক, এখন মামলার হাল বয়ান করা দরকার। রামদয়াল বাবুর বয়স হয়েছিল 65 বৎসর এবং তাহার টাকা ছিল 65 লাখ। কথাটা অবিশ্বাস্য, তবু সত্য। তাহার 50 বৎসর বয়ক্রমে পুটু ব্যতীত তার সকল আত্মীয় স্বজন পুত্র পৌত্র মরিয়া গিয়াছিল। এই সকল পুত্র পৌত্র যে তাহার সহিত বেইমানি করিবার উদ্দেশ্যেই মরিয়া গিয়াছে তাহা বুঝিতে পারিয়া রামদয়াল অতিশয় ক্রুদ্ধ হইয়া উঠিয়াছিলেন এবং উহাদের মজা দেখাইবার জন্য প্রাণপণে শেয়ার মার্কেটের টাকা উড়াইতে লাগিয়া গিয়াছিলেন। টাকা কিন্তু উড়িল না। ফলে গত 15 বছরের মধ্যে 65 লাখ টাকা তাহার ব্যাংকে সঞ্চিত হইয়াছিল। কিন্তু বাঙালি হইয়া এত টাকা রোজগার করিলে ভগবান তাহা সহ্য করিতে পারে না। রামদয়ালকে আপাত মস্তক রেগে উঠিয়াছিল, অর্থাৎ তার পায়ে ধরিয়াছিল বাত, মস্তকে রক্তের চাপ বাড়িয়া মাথা ঘুরিতে আরম্ভ করিয়াছিল। তাছাড়া চোখেও ছানি পড়িয়াছিল, ভালো দেখিতে পাইতেন না। রামদয়াল সাবেক লোক, কবিরাজি চিকিৎসা করিতেছিলেন। মস্তকের রক্তচাপ কমাইবার জন্য সুশীতল মধ্যম নারায়ণ তৈল সর্বদা মস্তকে মাখিতেন। পদদ্বয়ের বাত বেদনা অপদনের জন্য মহা তেজস্কর মহামাস তৈল বিমর্তিত করাইতেন এবং 2 চক্ষুতে ভেষজ গুণাক্রান্ত কোনো বৃক্ষের রস দিয়া চক্ষু বন্ধনপূর্বক ধৃতরাষ্ট্র সাজাইয়া বসিয়া থাকিতেন। তাহার সর্বাঙ্গ হইতে গন্ধগোকুলের ন্যায় সুরভি নির্গত হইতে থাকিত। একদা প্রাতঃকালে রামদয়াল নিজ বৈঠকখানায় বসিয়া শটকা টানিতেছিলেন। এমন সময় মনমতো সেখানে গিয়া উপস্থিত হইল। অধিক বাক্যব্যয় না করিয়া সে কাজের কথা পারিল। ধৃতরাষ্ট্ররূপী রামদয়ালকে বলিল, শুনেছি আপনার কাছে 1000 গিরি গোবর্ধন শেয়ার আছে, বেচে ফেলুন, আমি 1 টাকা প্রিমিয়াম দিয়ে কিনে নিতে রাজি আছি। রামদয়াল বলিলেন, তুমি কে হে বাপু? আমার নাম মনমথ মজুমদার। যদি সৎ পরামর্শ চান এই বেলা গিরি গোবর্ধন বেচে ফেলুন, নইলে আপনার বুকে চেপে বসবে। রামদয়াল হাঁকিলেন, পরশুরাম। ভিতরের দিকের পর্দা সরাইয়া একটি তরুণী মুখ দেখা গেল। পুটু বলিল, কি বলছো দাদু? পরশুরাম কবিরাজের বাড়ি গেছে। রামদয়াল বলিলেন, বেশ, তুমিই এসো। এই বেয়াদব লোকটাকে কান ধরে বার করে দাও।
পুটু ঘরে প্রবেশ করিল। মনমতো ও পুটুর দৃষ্টি বিনিময় হইল। মনমতো একটু হাসিল। পুটু একটু লাল হইল। মনমতো খাটো গলায় পুটুকে বলিল, এই যে কান ধরুন। পুটু লজ্জা পাইয়া চুপি চুপি বলিল, দাদু রেগেছেন, এখনই ব্লাড প্রেশার বেড়ে যাবে, আপনি যান। রামদয়াল জিজ্ঞাসা করিল, কান ধরেছ? পুটু হাসিয়া ফেলিয়া বলিল, ধরেছি। রামদয়াল বলিলেন, বেশ, এবার বার করে দাও, ফের যদি এই বাড়িতে মাথা গলায় জুতো পেটা করব। পুটু ও মনমতো পাশাপাশি বাইরের দিকে প্রস্থান করিল। মনমতো মুখ কৌতুকে চটুল, পুটুর গাল দুটি লজ্জায় অরুণাভ। বাইরে আসিয়া মনমতো জিজ্ঞাসা করিল, আপনার নাম কি? পুটু বলিল, মানে তমললতা। মনমতো বলিল, আজ বিকেলবেলা আমি আসব। গিরি গোবর্ধন বিক্রি করে ফেলা যে একান্ত দরকার, এ কথা আপনাকে বুঝিয়ে দেব। অতঃপর পাদুকা প্রহারের সম্ভাবনা সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া মনমতো প্রত্যেক সকাল বিকাল রামদয়ালের বাড়িতে যাতায়াত করিতে লাগিল। এইভাবে মাসাধিককাল কাটিয়া গেল। রামদয়াল চক্ষে ফ্যাটটা বাঁধিয়া মস্তকে ঠান্ডা তৈল ও পদদ্বয়ে গরম তৈল মালিশ করাইতে লাগিলেন। তাহার পারিবারিক জীবনে ও পুটুর অন্তর্লোকে যে গুরুতর জটিলতার সৃষ্টি হইয়াছে তাহা জানিতেও পারিলেন না। একদিন মনমতো পুটুকে বলিল, পুটু, গিরি গোবর্ধন শেয়ার আমার চাই, কারণ তোমাকে বিয়ে করার আমার একান্ত প্রয়োজন। পুটু নড়িয়া চড়িয়া বসিল, দাঁত দিয়া ঠোঁট কামড়াইল, তারপর বলিল, দাদু তোমার নাম শুনলে জ্বলে যান। মনমতো বলিল, এর একটা বিহিত করা দরকার। তোমাকে বিয়ে করা এবং গিরি গোবর্ধন শেয়ার হস্তগত করা আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। পুটু বলিল, হনুমানপুরের রাজবাড়িতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মনমতো বলিল, হনুমানপুরকে কলা দেখাবো, এসো দুজনে ষড়যন্ত্র করি। তখন উভয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইল। পরশুরাম নামক ভৃত্য রামদয়াল বাবুর মস্তকে ও পদদ্বয়ের তৈল মালিশ করিত। সে হঠাৎ 1 মাসের ছুটি লইয়া রুগ্না স্ত্রীকে দেখিতে দেশে চলিয়া গেল। তাহার স্থানে যে ভৃত্য নিযুক্ত করিয়া গেল তাহার নাম নাসিরাম। নাসিরামের আপন নাম মনমতো। নাসিরাম অত্যন্ত মনোযোগ সহকারে রামদয়ালকে তৈলমর্দন করিতে লাগিল। রামদয়াল সর্বদা চোখে ফেটটা বাঁধিয়া থাকিতেন না, মাঝে মাঝে খুলিতেন। নাসিরামের চেহারা দেখিয়া তাহার পছন্দ হইল। ছোকরা লেখাপড়া কিছু জানে, তাহাকে দিয়া তিনি শেয়ার মার্কেটের রিপোর্ট পড়াইয়া শুনিতেন। কিন্তু দুঃখের বিষয়, নসিরাম আশা অব্দি গিরি গোবর্ধন শেয়ারের দাম দিন দিন পড়িয়া যাইতেছে। মনমতো মজুমদার নামক বেয়াদব ছোকরার কান ধরিয়া তাড়াইয়া দেওয়ার জন্য তিনি অনুতাপ বোধ করিতে লাগিলেন। কিন্তু তিনি একগুঁয়ে লোক, শেয়ার বিক্রির কথা মুখে উচ্চারণ করিলেন না। ওদিকে হনুমানপুর রাজবাড়িতে পুটুর বিবাহের কথা অনেক দূর অগ্রসর হইয়াছিল, কিন্তু হঠাৎ চিঠিপত্রের আদান প্রদান একেবারে থামিয়া গেল। ইহার কারণ, রামদয়াল নসিরামকে চিঠি ডাকে ফেলিবার জন্য দিতেন, নসিরাম তৎক্ষণাৎ তাহা ছিঁড়িয়া ফেলিত এবং হনুমানপুর হইতে যেসব পত্র আসিত পুটু তাহা নির্বিকার চিত্তে আত্মসাৎ করিত। কিন্তু তবু হনুমানপুরকে ঠেকাইয়া রাখা গেল না। 65 লাখ টাকা রাজার পক্ষেও সামান্য নয়, বিশেষত যদি রাজার সমস্ত রাজত্ব মহাজনের কাছে বন্ধক থাকে। একদিন হনুমানপুরের এক দূত উপস্থিত হইল। সে জানাইল যে রামদয়ালের পত্রাদি না পাইয়া মর্মাহত রাজা স্বয়ং কলকাতা আসিতেছেন, কল্লই কলকাতা কথাবার্তা পাকা করিয়া ফেলিতে চান। পত্রাদির ব্যাপারে শুনিয়া রামদয়াল নসিরামের ওপর অতিশয় সন্নিধান হইয়া উঠিলেন। কিন্তু সেই তিনি দ্বীপ্রহরে তার সমস্ত সন্দেহের গুঞ্জন ভঞ্জন হইয়া গেল। পুটু রামদয়ালের বুকের ওপর কাঁদিয়া পড়িয়া বলিল, দাদু, আমি আমি হনুমানপুরে বিয়ে করব না। রামদয়াল বলিল, কি? পুটু ফুপাইতে ফুপাইতে বলিল, আমি নসিরামকে বিয়ে করব। শুনিবা মাত্র রামদয়ালের মাথায় রক্ত চড়িয়া গেল। তিনি একটি হুঙ্কার ছাড়িয়া ডাকিলেন, নসিরাম। নসিরাম নিকটেই ছিল, বলিল, আজ্ঞে আমার নাম মনমতো। রামদয়াল আরও বিরক্তি না করিয়া অজ্ঞান হইয়া পড়িলেন।
নসিরাম ছুটে গিয়ে শিশি হইতে রামদয়ালের মাথায় তৈল ঢালিতে আরম্ভ করিল। পুটু কি করিবে ভাবিতে না পাইয়া কাঁদিতে কাঁদিতে তাহার পায়ের জন্য অন্য শিশির তৈল মালিশ করিতে লাগিল। কবিরাজ আসিয়া দেখিলেন অবস্থা সাংঘাতিক। ঔষধ উল্টাপাল্টা হইয়া গিয়াছে, অর্থাৎ পায়ের মধ্যম নারায়ণ ও মাথার মহামাস মালিশ চলিতেছে। এই সাংঘাতিক চিকিৎসা বিভ্রাটের ফলে রামদয়াল সে রাত্রেই পরলোক যাত্রা করিলেন। পরদিন হনুমানপুর উপস্থিত হইলে নসিরাম সবিনয়ে তাহাকে বলিল, আপনি আসবেন শুনে রামদয়ালবাবু মারা গেছেন, এখন আপনি রাজত্ব ফিরে যেতে পারেন। শ্রাদ্ধ শেষ হইলে মনমতো পুটুকে সান্ত্বনা দিয়া বলিল, পুটু, দুঃখ করো না, ভগবান যা করেন ভালোর জন্যে। তিনি বেঁচে থাকলে হয়তো আমাদের দুজনকে খুন করতেন, কিংবা আমাকে খুন করে তোমাকে হনুমানপুরের সঙ্গে বিয়ে দিতেন। সেটা কি ভালো হতো? এদিকে দেখেছ তো গিরি গোবর্ধনের শেয়ার চরচর করে উঠছে। এখন অসৌচটা কেটে গেলেই মনমথকে পুলিশে দেওয়া যাইতে পারে কিনা আপনারাই বিচার করিয়া দেখুন। আর কিছু নয়, সে গিরি গোবর্ধনের নাম করিয়া ৬৫ লাখ টাকা মারিয়া দিবে, ইহাই অসহ্য বোধ হইতেছে।